হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফার রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব ডেডলক। ডেডলক জিনিসটা কি, এটা হচ্ছে তার ডেফিনেশন। তো ডেফিনেশন দেখার আগে আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি, তাহলে আমাদের বুঝতে ইজি হবে। তো সাপোজ এটা একটা কোনো সরু গলি, ঠিক আছে? গলিটা এতটাই সরু যে একটা গাড়ি গেলে সেখান থেকে আরেকটা গাড়ি আর পাস করার কোনো জায়গা নেই, এরকম টাইপের, ঠিক আছে? তো এখন দেখেন, এটা একটা গাড়ি এবং এটা একটা গাড়ি, দুটা গাড়ি কি হচ্ছে মুখোমুখি অবস্থান আসছে, এবং রাস্তাটা সরু হওয়ার কারণে কেউ কাউকে ওভারটেক করে যেতে পারছে না। তাহলে এখানে একটা প্রবলেম অকার হচ্ছে, তাই না? তো এখন দেখেন, যদি প্রথম গাড়িটা একটু ব্যাকে যায় সেক্ষেত্রে এই গাড়িটা চলে যেতে পারতো, আবার এই গাড়িটা যদি এই গাড়িটা যদি একটু ব্যাকে যায় তাহলে এই গাড়িটা চলে যেতে পারতো, কিন্তু কেউই তার জায়গা ছাড়তে চাচ্ছে না, এবং সবাই চাচ্ছে যে একই টাইমে যাওয়ার জন্য, সেই জন্য কেউ যেতে পারছে না। এই জন্য একটা প্রবলেম অকার হচ্ছে, তারা মাঝখানে এসে দাঁড়ায় আছে। তাহলে এটার ক্ষেত্রে কী হচ্ছে দেখেন, যদি কেউই তার জায়গা ছাড়ছে না বলে কী হচ্ছে, কেউই কিন্তু তার গন্তব্যে পৌঁছাতে পারছে না, তাই না? কারণ এ যদি একটু পিছিয়ে যেত সে কিন্তু তার গন্তব্যে পৌঁছা যেত, আবার এ যদি একটু পিছিয়ে যেত সেক্ষেত্রে এও হচ্ছে এর গন্তব্যস্থলে পৌঁছা যেত। কেউই যেহেতু জায়গা নিচ্ছে না সেজন্য দুজনে এখানে হ্যাং হয়ে থাকছে। তো এই যে সিচুয়েশনটা, এটাই হচ্ছে ডেডলক। তো এটা আমরা প্রসেসের ক্ষেত্রে কেউ চিন্তা করবো। দেখেন, তো প্রসেসের ক্ষেত্রে আমরা কি জানি যে এক্সিকিউশন হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই না? প্রসেস হওয়ার ক্ষেত্রে, কারণ সেটা যদি এক্সিকিউটই না হয় সেক্ষেত্রে আমাদের কোনো প্রোগ্রামই কি রান করবে না বা কোনো কাজই আমরা করতে পারবো না। তো কোনো প্রসেস যদি ডেডলক অবস্থায় থাকে তাহলে প্রসেসটা এক্সিকিউশন কমপ্লিট হবে না। অর্থাৎ এই যে একটা যে বললাম যে ডেডলক, ধরেন একটা প্রসেস, এই যে এটা চিত্রটা দিয়ে বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে R1 রিসোর্স এবং R2 রিসোর্স। তো ডেডলকের ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখবেন যে এই রিসোর্সগুলো কিন্তু কোনোটাই শেয়ারেবল না, নন শেয়ারেবল রিসোর্স। মানে দেখেন, R1 P1 জন্য অ্যালোকেট হচ্ছে, P1 R1 R2 দুটো রিসোর্সই দরকার তার এক্সিকিউট হওয়ার জন্য। P2 হচ্ছে R2কে রিকোয়েস্ট পাঠিয়ে রাখছে, যদি সে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে হচ্ছে P1 প্রসেসটা এক্সিকিউট হয়ে যাবে। আবার সেম ক্ষেত্রে দেখেন, R2 যে রিসোর্সটা সেটা কিন্তু P2 জন্য অ্যালোকেট হয়ে আছে, P2রও সেমভাবে R1 R2 দুটো রিসোর্সই দরকার, সেই জন্য P2 যেহেতু R2 তার কাছে আছে সেজন্য সে R1কে রিকোয়েস্ট করে রাখছে যে R1 তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে P2 এক্সিকিউট হয়ে যাবে। এই যে দেখেন, যেটা বললাম ডেডলকের ক্ষেত্রে রিসোর্স শেয়ারেবল না, বাট তাদের দুটো প্রসেসের ক্ষেত্রেই সেম একটা অবস্থা যে দুইটারই R1 এবং R2 রিসোর্স দরকার, তারা এই রিসোর্স দুটো পেলে তারা এক্সিকিউশন কমপ্লিট করতে পারবে। কিন্তু যেহেতু নন শেয়ারেবল সেজন্য কেউই রিসোর্স দুটো পাচ্ছে না, তার জন্য কী হচ্ছে, একটা প্রবলেম অকার হচ্ছে, তাই না? কারণ সে রিকোয়েস্ট করে রাখছে, রিকোয়েস্টটা সে পেন্ডিং অবস্থায় থাকছে R2-র ক্ষেত্রে, আবার P2 R1-এর কাছে রিকোয়েস্ট করে রাখছে, সেটাও কিন্তু পেন্ডিং অবস্থায় থাকছে, কেউই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারছে না, কারণ অ্যাট এ টাইম একটা প্রসেসের জন্য একটা রিসোর্সই আমাদের অ্যালোকেট হবে, একটা বেশি রিসোর্স এখানে অ্যালোকেট হবে না। তো এই যে একটা সিচুয়েশন, এটাই হচ্ছে ডেডলক। তো এখানে এখন দেখেন ডেফিনেশনটা পড়ি। ডেডলক অকার when a process or thread enters a waiting state because the requested system resource is held by another waiting process which is turned in waiting for other resource held by another ওয়েটিং প্রসেস। অর্থাৎ এটা যেটা বললাম, এই যে একটা রিসোর্স একটা প্রসেসের জন্য বরাদ্দ এবং সেই প্রসেসটা অন্য একটা রিসোর্সও দরকার তার এক্সিকিউশন কমপ্লিট করার জন্য, সে কী করছে, সেখানে রিকোয়েস্ট করে রাখছে, রিকোয়েস্ট করার জন্য সে কী হচ্ছে, তাকে ওয়েটিং স্টেটে ওয়েট করতে হচ্ছে। এই যে একটা অবস্থা, মানে ওয়েটিং স্টেটেই তাদেরকে ওয়েট করতে হচ্ছে, তারা কিন্তু এক্সিকিউশনের জন্য রানিং স্টেটে যেয়ে টার্মিনেট হতে পারছে না, তাই না? এই প্রবলেমটাই হচ্ছে ডেডলক। তো এখন দেখি ডেডলক হওয়ার কিছু নেসেসারি কন্ডিশনসগুলো আছে, সেই কন্ডিশনগুলো কী কী, সেটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিমশন আর সার্কুলার ওয়েট। এখন দেখি যে এই চারটা জিনিস অ্যাকচুয়ালি কী, মানে কী মিন করে। তো প্রথমে দেখি মিউচুয়াল এক্সক্লুশন কী। তো মিউচুয়াল এক্সক্লুশন হলো এই ডায়াগ্রামটা থেকেই বুঝি। তো মিউচুয়াল এক্সক্লুশন হচ্ছে যেই রিসোর্স, অর্থাৎ এখানে যেমন ধরেন R1 রিসোর্স, যেই প্রসেসের জন্য বরাদ্দ থাকবে শুধুমাত্র সেই প্রসেসই সেই রিসোর্সকে অ্যাক্সেস করতে পারবে। অর্থাৎ যেমন ধরেন এখানে R1 রিসোর্সটা P1 জন্য অ্যালোকেট হচ্ছে, আবার R2 রিসোর্সটা P2 জন্য অ্যালোকেট হচ্ছে, তাই না? তো এই যে R1 শুধু P1কেই পাবে এবং R2 P2কেই পাবে, মানে এই যে এই অবস্থাটা, এটাই হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। এটার মাধ্যমে মানে এরকম কন্ডিশন আসলে আমাদের ডেডলক অকার হয়। মানে আমরা এই কন্ডিশনগুলো দেখছি ডেডলক অকার হওয়ার জন্য কোন কোন কন্ডিশনগুলো হলে ডেডলক অকার হয় সেটা দেখছি, ঠিক আছে? এখন দেখবো হোল্ড অ্যান্ড ওয়েট। তো হোল্ড অ্যান্ড ওয়েটে কী হচ্ছে দেখেন, যে R1 রিসোর্স P1-এর কাছে অ্যালোকেট করছে
এবং P1 এক্সিকিউশন কমপ্লিট করার জন্য R2 দরকার ছিল। এটা একটু আগে এই ডায়াগ্রামটা দেখে আসলাম ডেডলকের ক্ষেত্রে। তো R2 দরকার ছিল, সেক্ষেত্রে সে কী করছে, তাকে রিকোয়েস্ট করে রাখছে এবং সে ওয়েটিং স্টেটে ওয়েট করছে। এই যে হোল্ড করছে এবং ওয়েট করছে, এটাই হচ্ছে এখানে বোঝা যাচ্ছে হোল্ড অ্যান্ড ওয়েটের মাধ্যমে। দেন হচ্ছে নো প্রিমশন। প্রিমশন মানে কি? প্রিমশন মানে হচ্ছে প্রায়োরিটি, তাই না? যেমন ধরেন এখানে P1 ফার্স্ট এক্সিকিউশনের জন্য R1কে অ্যালোকেট করছে এবং R2কে রিকোয়েস্ট করে রাখছে। এখন ধরেন সাপোজ যদি কোনো কারণে P2 আমাদের আসে এবং সে যদি বলে যে আমার প্রায়োরিটি বেশি, আমাকে আগে এক্সিকিউশন করতে হবে, সেক্ষেত্রে সেটা কিন্তু পসিবল না, মানে ডেডলকের ক্ষেত্রে সেটা পসিবল না। সেই জন্যই মেনলি ডেডলকটা অকার হচ্ছে। যদি সেটা পসিবল হতো সেক্ষেত্রে কী হতো দেখেন, যে P2 এক্সিকিউশনের জন্য আসলে তখন P1কে আমরা কী করতাম, প্রিম করে দিতাম। সেই জন্য সে কী হতো, আমাদের ওয়েট মানে একটু হোল্ড পজিশনে চলে যেত এবং P2 কী করতো তখন, আর যেহেতু P1 R1কে রিকোয়েস্ট করে রাখছে, সেটাও সে ওই মতো থাকতো না এবং R1 যে রিসোর্সটা সেটা P1-এর জন্য অ্যালোকেট হচ্ছিলো। যেহেতু P1কে আমরা একটু মানে স্টপ করে রাখছি কিছুক্ষণের জন্য, যেটা P2টা এক্সিকিউট হয়ে চলে যায় সেই পর্যন্ত, সেই জন্য কী হচ্ছে দেখেন যে আমাদের R1 রিসোর্সটাও কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে, মানে অ্যাভেলেবল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে দেখেন P2-র অ্যালোকেট হচ্ছে R2 থেকে এবং P2 দরকার হচ্ছে R1, মানে সে রিকোয়েস্ট করে রাখছে। তাহলে দেখেন R1 R2 দুটো রিসোর্সই P1কে আমরা যদি অমিট করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই P2 সবগুলো রিসোর্সই ইজিলি পেয়ে যাচ্ছে। তার কারণে কী হচ্ছে, সে ইজিলি কিন্তু এক্সিকিউশন কমপ্লিট করে বের হয়ে যাওয়ার পরে P2 আসছে। সেক্ষেত্রে কী হচ্ছে দেখেন, আবার P2 যদি সাইডটা মানে সাথে এক্সিকিউট করে চলে গেছে, সেক্ষেত্রে কী হবে, এই যে R1 এবং R2 এই দুটো তখন কী হবে, অ্যাভেলেবল হয়ে যাবে। সেক্ষেত্রে P1ও এক্সিকিউশন কমপ্লিট করে চলে যেতে পারবে। যেহেতু এই কন্ডিশনগুলো আমরা পড়ছি ডেডলক অকার হওয়ার জন্য, মানে কোন কোন কন্ডিশন বা কোন কোন সিচুয়েশন হলে হচ্ছে ডেডলক অকার হয়, সেজন্য হচ্ছে যদি ডেডলক হওয়ার জন্য আমরা চিন্তা করি, সেক্ষেত্রে প্রিমশন হওয়া যাবে না, কারণ প্রিমশন হলে সেখানে ডেডলক অকার হবে না, তাই না? এখন আমরা দেখব লাস্ট যে ইয়েটা, সেটা হচ্ছে সার্কুলার ওয়েট। সার্কুলার ওয়েট মানে কি, এই যে দেখেন এটা কিন্তু সার্কেল ওয়াইজ হচ্ছে না, যে R1 P1কে অ্যালোকেট করছে, P1 R2কে রিকোয়েস্ট করছে, R2 P2কে অ্যালোকেট করছে, P2 আবার R1কে রিকোয়েস্ট করছে। এই যে সার্কেল ওয়াইজ যে ঘুরছে, এটাই হচ্ছে সার্কুলার ওয়েট, মানে একটা সাইকেল হচ্ছে। এটার জন্য ডেডলকটা মেনলি অকার হয়, মানে কেউই তার এক্সিকিউশন কমপ্লিট করতে পারে না, জাস্ট সার্কেল আকারে লুপ আকারে চলতেই থাকে এরকম একটা সিচুয়েশন, ঠিক আছে? তো এটাই ছিল হচ্ছে ডেডলক নেসেসারি কন্ডিশন। এখন আমরা দেখব রিসোর্স অ্যালোকেশন গ্রাফ। তো গ্রাফের আমরা জানি দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ভার্টেক্স আর একটা হচ্ছে এজ, তাই না? তো ভার্টেক্স হচ্ছে এখানে রিসোর্স, যেটাকে হচ্ছে বক্স শেপ দিয়ে বোঝানো হয়েছে। এখানে হচ্ছে পি হচ্ছে প্রসেস, যেটাকে রাউন্ড শেপ দিয়ে বোঝানো হয়েছে। তো ভার্টেক্স হচ্ছে এখানে দুইটা, রিসোর্স আর প্রসেস। আর এখানে এজ হচ্ছে মেনলি দুই ধরনের, একটা হচ্ছে অ্যালোকেট হচ্ছে আর একটা হচ্ছে রিকোয়েস্ট হচ্ছে। যে এই ডায়াগ্রাম বা ডেডলক অ্যাজিকটাকে যেটা দেখে আসলাম, এটার জন্য এই এজগুলো ইউজ হচ্ছে। সেটা হচ্ছে যদি রিসোর্স থেকে আমাদের প্রসেসের দিকে যাই, মানে অ্যারো সাইনটা, তাহলে সেটা হচ্ছে অ্যালোকেট হচ্ছে। আর যদি প্রসেস থেকে রিসোর্সের কাছে যায়, সেক্ষেত্রে হচ্ছে রিকোয়েস্ট আকারে যাচ্ছে, ঠিক আছে? তা আসেন এখন দেখবো হচ্ছে রিসোর্সের আবার দুটো ধরন আছে, সিঙ্গেল ইনস্ট্যান্স আর মাল্টি ইনস্ট্যান্স। এখন দেখা যাচ্ছে ইনস্ট্যান্স মানে কি, ইনস্ট্যান্স মানে হচ্ছে কপি, মানে একটা রিসোর্সের কতগুলো কপি আছে সেটাই হচ্ছে ইনস্ট্যান্স। সিঙ্গেল ইনস্ট্যান্সে কি দেখেন, শুধুমাত্র একটা ইনস্ট্যান্সই থাকবে, মানে রিসোর্সের একটা কপিই থাকবে, যেমন হচ্ছে এখানে একটা কপি আছে। আবার দেখেন মাল্টি ইনস্ট্যান্স মানে কি, একাধিক ইনস্ট্যান্স থাকবে, অর্থাৎ একটা রিসোর্সের একাধিক কপি থাকবে। যেমন ধরেন R1-এর 3টা ইনস্ট্যান্স আছে, মানে কি 3টা R1 আছে, তাই না? এরকম যেমন ধরেন যে এখানে এক্সাম্পলটা, R-এর পরে এখানে 3টা ডট আছে, যেমন ধরেন এখানে R-এর তাহলে কয়টা কপি আছে, 3টা কপি আছে, যেহেতু 3টা ডট সেজন্য 3টা কপি, যেহেতু এখানে একটা ডট সেখানে হচ্ছে সিঙ্গেল কপি, অর্থাৎ একটা সিঙ্গেল ইনস্ট্যান্স। আর এখানে যেহেতু একাধিক ডট আছে সেজন্য এটা হচ্ছে মাল্টি ইনস্ট্যান্স। তা আসেন এখন থেকে সিঙ্গেল ইনস্ট্যান্সের গ্রাফটা কীরকম হয়, যে এরকম এখানে একটা সিঙ্গেল রিসোর্স থাকে, সেখান থেকে একজনই হচ্ছে এক্সিকিউশনের চান্স পায়, মানে একজনই হচ্ছে সেখান থেকে অ্যাক্সেস পেতে পারে। যেমন ধরেন রিসোর্স 1 থেকে শুধুমাত্র P1ই অ্যাক্সেস পাচ্ছে, রিসোর্স 2 থেকে শুধুমাত্র P2 হচ্ছে অ্যাক্সেস পাচ্ছে, বাকিগুলোকে তারা কিন্তু রিকোয়েস্ট করে রাখছে, অ্যাক্সেস পাচ্ছে না, কারণ সেটা হচ্ছে রিসোর্সের একটা কপিই আছে, দুজন হচ্ছে রিসোর্সটাকে ইউজ করতে পারবে না, কারণ ডেডলকে হচ্ছে রিসোর্স শেয়ারেবল না, ঠিক আছে? তো এখানে হচ্ছে ডেডলক অকার হচ্ছে, কারণ এটা সাইকেল হয়ে যাচ্ছে। তো এখন দেখেন মাল্টি ইনস্ট্যান্সটা কীরকম হয়, এই যেখানে হচ্ছে মাল্টিপল ডট থাকবে, যেখানে হচ্ছে রিসোর্সের মধ্যে মাল্টিপল ডট থাকবে, সেটা দেখলেই বুঝবো যে একটা রিসোর্সের মাল্টিপল কপি আছে এবং সেই মাল্টিপল কপিগুলো একাধিক প্রসেস ইউজ করতে পারে।
তো দেখেন এখানে কি হচ্ছে, এটা হচ্ছে রিসোর্স 1, রিসোর্স 2 আর হচ্ছে রিসোর্স 3। তো রিসোর্স 1-এর ক্ষেত্রে দেখেন 2টা কপি আছে তাই না এখানে, সেটা হচ্ছে P0 এবং P1 পাচ্ছে। রিসোর্স 2-র ক্ষেত্রে দেখেন এখানে 3টা কপি আছে, সেটা হচ্ছে P0 পাচ্ছে, P2 পাচ্ছে আর P3 পাচ্ছে। আবার রিসোর্স 3-র ক্ষেত্রে দেখেন 2টা ইনস্ট্যান্স আছে, মানে 2টা কপি আছে, সেটা হচ্ছে একটা P1 পাচ্ছে আর একটা কিন্তু অ্যাভেলেবল আছে। মানে এই যে R দ্বারা বোঝাচ্ছে রিকোয়েস্ট আর A দ্বারা বোঝাচ্ছে অ্যালোকেট, ঠিক আছে। তো দেখেন এখানে এটা ফাঁকা পড়ে আছে, P2 কিন্তু আবার এখানে রিকোয়েস্ট করে রাখছে। তাহলে সে কী করতে পারবে, এখানে দেখেন P2-র ক্ষেত্রে দেখেন R2 যে রিসোর্স সেখান থেকে সে কিন্তু অ্যালোকেট হয়ে আসছে এবং তার আর একটা রিসোর্স দরকার, সেটা হচ্ছে R3, তো সেই জন্য সে রিকোয়েস্ট করে রাখছে। এখন দেখেন R3-র কিন্তু একটা ইনস্ট্যান্স বা একটা কপি কিন্তু অ্যাভেলেবল আছে না। যদি আমরা এইটা একে দিয়ে দিই, সরি P2-কে দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু তার এক্সিকিউশন কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আর জিনিস দেখেন এখানে কিন্তু P2 রিকোয়েস্ট করে রাখছে একটা রিসোর্সের জন্য। তো আমরা এখন দেখেন এখানে যদি রিসোর্স P1-কে দিয়ে দিই, সেক্ষেত্রে কী হবে, যে এখান থেকে অ্যালোকেট হচ্ছে। আবার যদি এখানেই তাকে রিসোর্সটা দিয়ে দেওয়া হয়, এখানে একটা লুপ ক্রিয়েট হয়ে যাবে, তাই না। লুপ ক্রিয়েট হওয়া মানে কি, এখানে একটা ডেডলক হয়ে যাবে। আমরা চাচ্ছি যে সেটা মানে এক্সিকিউট হোক। তো এই জন্য চাচ্ছি যে এই পার্টটা হচ্ছে আমাদের, যদি আমরা P2-কে এই রিসোর্সটা দিয়ে দিই, শেয়ার করে দিই, যেহেতু অ্যাভেলেবল আছে, সেক্ষেত্রে এটা এক্সিকিউট হয়ে যাবে। এখন ধরেন কি হবে, এই যে রিকোয়েস্ট দিচ্ছে এবং যাচ্ছে, এক্ষেত্রে কী হচ্ছে, লুপ হচ্ছে একটু যেটা বললাম, তাহলে এখানে একটা ডেডলক আকার হচ্ছে, মানে এখানেও কিন্তু হচ্ছিল রিকোয়েস্ট দেওয়ার কারণে কী হচ্ছে, অ্যালোকেট হয়ে আবার ব্যাক যাচ্ছিলো, সেজন্য এখানে কিন্তু ডেডলক হওয়ার ছিল, চান্স ছিল। বাট এখানে যেহেতু একটা অ্যাভেলেবল রিসোর্সকে সে পেয়ে গেছে, সেজন্য এখানে ডেডলক অকার হচ্ছে না। মানে মাল্টি ইনস্ট্যান্সের ক্ষেত্রে যে ডেডলক অকার হবে সেটা কিন্তু বলা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এখন দেখবো হচ্ছে ডেডলক হ্যান্ডেলিং মেথড। তো 4টা মেথডে আমরা ডেডলককে হ্যান্ডেল করতে পারি। সেগুলো কী কী, যে ডেডলক ইগনোরেন্স, ডেডলক প্রিভেনশন, ডেডলক অ্যাভয়েডেন্স, ডেডলক ডিটেকশন অ্যান্ড রিকভারি। ডেডলক ইগনোরেন্স মানে কি, ডেডলককে কেন ইগনোর করবে, এটা কোশ্চেন আসতে পারে, যে ডেডলকটা তো প্রিভেন্ট করার দরকার বা এটাকে তো সলভ করার দরকার, তাই না। এখন দেখেন আমরা যে অপারেটিং সিস্টেমগুলো ইউজ করি, যেমন উইন্ডোজ, লিনাক্স বা ম্যাক, এগুলো কিন্তু মানে বেশি ফোকাস করে তাদের পারফরমেন্সের উপর, মানে তাদের পারফরমেন্সটা কত বেশি স্মুথ হবে, কত বেশি ফাস্ট হবে সেটার উপরে। তারা কিন্তু ডেডলক সিচুয়েশনে মানে সচরাচর পড়ে না, পড়লেও খুবই মাইনর কিছু ডেডলক থাকে, সেগুলো তারা ইজিলি হ্যান্ডেল করে নিতে পারে। সেই জন্য তারা ডেডলককে চায় যে ইগনোর করতে, যাতে তাদের পারফরমেন্সে কোনো ধরনের হ্যাম্পার না হয়, পারফরমেন্সটা যাতে স্মুথ থাকে। দেন হচ্ছে 2 নম্বরে ডেডলক প্রিভেনশন। ডেডলক প্রিভেন্ট করার জন্য হচ্ছে কী করতে হবে, যে আমাদের যে 4টা নেসেসারি কন্ডিশনগুলো ছিল, সেগুলো হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিমশন আর সার্কুলার ওয়েট। এটা দেখে আসলাম না আমরা, এই 4টা যে কন্ডিশন, এগুলোর থেকে যদি সবগুলো কন্ডিশনকে ফলস করা যায় বা অ্যাটলিস্ট একটা কন্ডিশনকেও যদি ফলস করা যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডেডলকটা হ্যান্ডেল করা যাচ্ছে, তাই না। তো এরপরে আসছে 3 নম্বরে ডেডলক অ্যাভয়েডেন্স। ডেডলককে অ্যাভয়েড করা যায়, অর্থাৎ কেমন করে সেটা অ্যাভয়েড করা যায়, দেখেন কোনো একটা প্রসেস, কোনো একটা রিসোর্সের ক্ষেত্রে সে যখন রিকোয়েস্ট পাঠাবে, সেক্ষেত্রে তখন আমাদের অপারেটিং সিস্টেম চেক করবে যে সেখানে যদি সে রিকোয়েস্টটা পাঠায় এবং সেই রিসোর্স থেকে যদি সেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করা হয়, সেক্ষেত্রে কোনো ধরনের ডেডলক অকার হবে কিনা, মানে আগেই চেক করছে যে কোনো ধরনের ডেডলক অকার হবে কিনা। এভাবে হচ্ছে তারা যদি ডেডলক হয়, সেক্ষেত্রে সেই রিকোয়েস্টটাকে তারা অ্যাকসেপ্ট করে না, তাকে হোল্ড পজিশনে রেখে দেয়। তো এইভাবে ডেডলককে হ্যান্ডেল করা যায়। আর একটা লাস্ট ওয়ে হচ্ছে ডেডলক ডিটেকশন অ্যান্ড রিকভারি। অর্থাৎ এখানে যেমন কী হচ্ছিল, যে এক্সিকিউশন হওয়ার আগেই তারা দেখছে যে রিকোয়েস্ট পাঠানোর সময় প্রসেস যখন একটা রিসোর্সকে রিকোয়েস্ট পাঠাইছে, সেই সময় চেক করে যে কোনো ধরনের ডেডলক অকার হবে কি না। আর এক্ষেত্রে ডেডলক ডিটেকশনের ক্ষেত্রে কী হবে, যে প্রসেস হচ্ছে রিসোর্সকে রিকোয়েস্ট পাঠাই দিছে এবং রিসোর্সও সেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে ডেডলকটা অকার হয়েছে, মানে ডেডলকটা অলরেডি অকার হয়ে গেছে। তখন সে কী করবে, সেটাকে ডিটেক্ট করবে এবং সেটাকে রিকভারি করবে। তো এইগুলোই হচ্ছে ডেডলক হ্যান্ডেলিং মেথড। পরবর্তী ভিডিওতে আমি ইন ডিটেলস এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও পর্যন্তই। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।